সোনালি রোদের আলোয় ঝলমল করছিল আর্যাবর্ত রাজ্য। চারদিকে সবুজ ধানক্ষেত, দূরে নীল পাহাড়ের রেখা, আর মাঝখানে আকাশ ছুঁয়ে থাকা সুবিশাল রাজপ্রাসাদ, যেন রূপকথার কোনো চিত্রপট। এই রাজ্যের রাজা প্রতাপ সিংহ ছিলেন কঠোর শাসক, ন্যায়পরায়ণ, কিন্তু হৃদয়ে পাথরের মতো দৃঢ়। তার একমাত্র পুত্র রাজকুমার আরিয়ান, সাহসী, শিক্ষিত, কিন্তু রাজপ্রাসাদের নিয়মকানুনে বন্দী এক স্বাধীন আত্মা। আরিয়ান রাজসিংহাসনের উত্তরাধিকারী হলেও রাজনীতি, ষড়যন্ত্র আর যুদ্ধবিদ্যার চেয়ে তার মন পড়ে থাকত প্রকৃতির কোলে। রাজপ্রাসাদের উঁচু দেওয়ালের বাইরে যে বিশাল অরণ্য, তার নাম ছিল চন্দ্রবন। লোককথায় যাকে বলা হতো জাদুবন। কেউ বলতো সেখানে পরীরা বাস করে, কেউ বলতো অশুভ আত্মা। রাজা কঠোরভাবে নিষেধ করেছিলেন, রাজপরিবারের কেউ যেন সেখানে না যায়। কিন্তু নিষেধই যেন আরিয়ানের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল। এক পূর্ণিমার রাতে, যখন প্রাসাদের সবাই গভীর ঘুমে, আরিয়ান চুপি চুপি রাজদ্বার পেরিয়ে ঘুমায় চড়ে বেরিয়ে পড়ল। আকাশে বড় চাঁদ, তার আলোয় রূপালী হয়ে উঠেছে পথ। বাতাসে অদ্ভুত এক মিষ্টি সুবাস, যেন অজানা ফুলের ঘ্রাণ। চন্দ্রবনের সীমানায় পৌঁছতেই সে থামল। আজই রহস্যের পর্দা সরাব, সে নিজেকে বলল। বনের ভেতরে ঢুকতেই চারপাশ বদলে গেল। গাছগুলো অস্বাভাবিক উঁচু, পাতাগুলো রূপালী আলোয় ঝলমল করছে। কোথাও ঝিঝি পোকার শব্দ নেই, নেই পাখির ডাক, এক গভীর নীরবতা, যা বুকের ভেতর কেমন শিহরণ জাগায়। হঠাৎ সে দেখল দূরে এক নীলচে আলো জ্বলছে। আরিয়ান ধীরে ধীরে এগোতে লাগল। একটি ছোট জলপ্রপাতের পাশে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী তরুণী। তার চুল কালো মেঘের মতো, চোখ দুটি যেন রাতের আকাশে জলজলে তারা। তার পেছনে স্বচ্ছ ডানার মতো কিছু ঝিলমিল করছে, চাঁদের আলোয় যা আরও স্পষ্ট। আরিয়ান হতভম্ব হয়ে গেল। পরী? তার ঠোঁট কেঁপে উঠল। মেয়েটি চমকে ঘুরে তাকাল, চোখে ভয়, বিস্ময় আর অদ্ভুত কৌতূহল একসাথে। তুমি মানুষ? সে মৃদু স্বরে বলল। আরিয়ানের বুক ধড়াস করে উঠল। হ্যাঁ, আমি আরিয়ান, এই রাজ্যের রাজপুত্র, সে ধীরে বলল। পরীটি কয়েক কদম পিছিয়ে গেল। মানুষদের এখানে আসা নিষেধ, সে বলল। তোমাদের রাজা আমাদের বন ধ্বংস করতে চায়। এই কথা শুনে আরিয়ান স্তব্ধ হয়ে গেল। আমার বাবা? না, তিনি তো এমন। সে থেমে গেল। রাজসভায় বহুবার বন কেটে নতুন শহর বানানোর কথা উঠেছিল। রাজা সম্মতি দিয়েছিলেন। পরীটির চোখে জল চিকচিক করছিল। আমার নাম মায়াবী, সে বলল। আমি এই বনের রক্ষক পরীদের একজন। আরিয়ান প্রথমবার অনুভব করল রাজপুত্র হওয়া সত্ত্বেও সে কত অজ্ঞ। আমি জানতাম না, সে নরম গলায় বলল। আমি শত্রু নই। মায়াবী তার চোখের দিকে তাকাল। মানুষের চোখে এমন আন্তরিকতা সে আগে দেখেনি। তুমি আলাদা, সে ধীরে বলল। চাঁদের আলোয় দুজন মুখোমুখি দাঁড়িয়ে রইল, এক রাজপুত্র, এক পরী, দুটি ভিন্ন জগতের বাসিন্দা। আরিয়ান বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই বন ধ্বংস হতে দেব না। মায়াবী হালকা হাসল। মানুষের প্রতিশ্রুতি বাতাসের মতো, আসে, যায়। আমারটা নয়, আরিয়ান দৃঢ় কণ্ঠে বলল। হঠাৎ দূরে বজ্রের মতো শব্দ হল। মায়াবী আতঙ্কিত হয়ে বলল, তোমাকে এখনই যেতে হবে। আমাদের রাজা, পরীদের রাজা, মানুষ দেখলে মেরে ফেলতে পারেন। আরিয়ান এক মুহূর্ত চুপ করে রইল। আমি আবার আসব, সে বলল। মায়াবী মাথা নেড়ে বলল, না, এ প্রেমের শুরু হলে দুই জগৎ ধ্বংস হবে। আরিয়ান বুঝতে পারল না কেন তার বুক এত ভারী হয়ে উঠছে এই অচেনা মেয়েটির কথায়। সে ধীরে ঘোড়ায় উঠল। যাওয়ার আগে শুধু বলল, মায়াবী, তোমার নামটা আমি কোনোদিন ভুলব না। ঘোড়া ছুটে অন্ধকারে মিলিয়ে গেল। মায়াবী একা দাঁড়িয়ে রইল জলপ্রপাতের ধারে। তার চোখে অশ্রু। হে চাঁদের দেবী, কেন মানুষের হৃদয়ে এত কাছে এসে গেল? সে ফিসফিস করে বলল। আর দূরে রাজপ্রাসাদের উঁচু মিনারে দাঁড়িয়ে রাজা প্রতাপ সিংহ স্বপ্ন দেখছিলেন এক মহাযুদ্ধের, যেখানে মানুষ ও পরীদের। চন্দ্রবনের সেই রাতের পর আরিয়ানার আগের মতো থাকতে পারল না।
রাজপ্রাসাদের সোনালি দেয়াল, রাজসভার জাঁকজমক, দাসদাসীদের কোলাহল সবকিছু তার কাছে ফাঁকা ও অর্থহীন মনে হতে লাগল। চোখ বন্ধ করলেই তার সামনে ভেসে উঠত একজোড়া দীপ্ত চোখ, রূপালি ডানার ঝিলিক আর কণ্ঠে বলা সেই কথা, এ প্রেমের শুরু হলে দুই জগৎ ধ্বংস হবে। সে জানালার পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। তবু কেন জানি ধ্বংসের ভয়েও আমি তোমাকে ভুলতে পারছি না মায়াবী। পরের কয়েকদিন সে নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করল, তলোয়ার চালানো, রাজনীতির পাচ, যুদ্ধবিদ্যা, কিন্তু মন পড়ে থাকত চন্দ্রবনের পথে। অবশেষে চতুর্থ রাতের মাথায় সে সিদ্ধান্ত নিল, আর একবার, শুধু আর একবার তাকে দেখতে হবে। চাঁদ তখন আধখানা। আবার গোপনে প্রাসাদ ছাড়ল সে, কিন্তু এবার বুকের ভেতর কাঁপন, ভয় আর উত্তেজনায় একসাথে। চন্দ্রবনে ঢুকতেই সেই পরিচিত নীল আলো দেখা গেল। মায়াবী, সে ফিসফিস করে ডাকল। ঝোপের আড়াল থেকে ধীরে বেরিয়ে এলো সে। আজ তার মুখে ভয় নয়, বরং গভীর দুশ্চিন্তা। তুমি এলে কেন? মায়াবী কঠিন স্বরে বলল। আমি বলেছিলাম আর আসবে না। আরিয়ান সামনে এগিয়ে এলো। আমি না এলে আমার হৃদয়টাই মরত, সে ধীরে বলল। মায়াবী চমকে তাকাল। মানুষের হৃদয় এত দ্রুত বদলায়? আমারটা বদলায় না, আরিয়ান দৃঢ় কণ্ঠে বলল। তুমি আমাকে ভয় পাও? মায়াবী কিছুক্ষণ চুপ করে রইল। আমি তোমাকে ভয় পাই না, সে বলল। আমি ভয় পাই তোমার জগৎকে। সে জলপ্রপাতের ধারে বসে পড়ল। আরিয়ানও পাশে বসে, তবে একটু দূরে। আমাদের রাজা, পরীদের রাজা রুদ্রায়ণ, তিনি মানুষের উপর অভিশাপ দিয়েছেন, মায়াবী বলল। তোমাদের রাজা আমাদের বন কেটে শহর বানাতে চায়, হাজার পরী মরবে। আরিয়ানের বুক ভার হয়ে উঠল। আমি জানতাম না, কিন্তু আমি কিছু করব, কথা দিচ্ছি। মায়াবী তিক্ত হেসে বলল, একজন রাজপুত্র কতটুকুই বা পারে রাজ্যের বিরুদ্ধে যেতে? এই কথায় আরিয়ান আহতে হল। আমি সিংহাসন ছাড়তেও রাজি, তবু তোমাদের ক্ষতি হতে দেব না। এই প্রথম মায়াবীর চোখে জল এলো। তুমি এমন কথা বলো কেন? সে কাপা গলায় বলল। জানো না মানুষের সাথে পরীর প্রেমের শাস্তি কি? কি? আরিয়ান প্রশ্ন করল। পরীর ডানা ঝলে যায়, জাদু নষ্ট হয়ে যায়, আর মানুষটাকে দেওয়া হয় মৃত্যু বা আজীবন অভিশাপ। আরিয়ান নীরবে শুনল, তারপর বলল, যদি তোমার ডানা ঝরে যায়, আমি তোমাকে আমার রাজ্যের রানী করব। মায়াবী বিস্ময়ে তাকিয়ে রইল। তুমি পাগল, সে ফিসফিস করল। হ্যাঁ, হয়তো তোমার প্রেমে পাগল। মায়াবী মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার গালে অশ্রু গড়িয়ে পড়ল। এই সময় রাজপ্রাসাদে অন্য এক আগুন জ্বলছিল। মন্ত্রী বৈরাগ্য সেন, যিনি বহুদিন ধরেই ক্ষমতার লোভে পুড়ছিলেন, রাজাকে বলছিলেন, মহারাজ, গুপ্তচর খবর এনেছে, চন্দ্রবনে পরীদের গোপন রাজ্য আছে, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাজা প্রতাপ সিংহ চোখ লাল করে উঠলেন। আমি আগেই বলেছিলাম, এরা আমাদের শত্রু। আমার ছেলে কোথায়? রাজকুমার আজকাল রাতে অদ্ভুতভাবে বাইরে যান, মন্ত্রী কুটিল হাসি দিয়ে বলল। রাজার কপালে ভাঁজ পড়ল। তুমি কি বলতে চাও? হয়তো সে পরীদের ফাঁদে পড়েছে, মহারাজ। এই কথা রাজার হৃদয়ে বিষ ঢেলে দিল। যদি সে বিশ্বাসঘাতকতা করে, রাজা দাঁত চেপে বললেন, আমি নিজেই শাস্তি দেব। মন্ত্রী মনে মনে হাসল। যুদ্ধ শুরু হলে রাজপুত্র মরুক বা বাঁচুক, আমারই লাভ হবে। চন্দ্রবনে আরিয়ান আর মায়াবী পাশাপাশি বসেছিল। নীরবতার ভেতর হঠাৎ আরিয়ান বলল, তুমি কি আমাকে ঘৃণা করো? মায়াবী ধীরে মাথা নেড়ে বলল, না, আমি ভয় পাই, কারণ তোমাকে ভালো লেগে গেছে। এই স্বীকারোক্তি যেন বজ্রপাতের মতো আঘাত করল আরিয়ানের হৃদয়ে, কিন্তু সে আনন্দে কেঁপে উঠল। তাহলে আমাদের অনুভূতি এক? মায়াবী দাঁড়িয়ে পড়ল। এই ভালোবাসাই আমাদের সর্বনাশ করবে, সে বলল। আরিয়ান কাছে এগিয়ে এলো। আমি সর্বনাশ হলেও রাজি। এক মুহূর্তের জন্য তাদের চোখ মিলল। সময় থেমে গেল যেন। মায়াবী ধীরে হাত বাড়িয়ে দিল। আরিয়ান প্রথমবার কোনো পরীর হাত স্পর্শ করল। হালকা, উষ্ণ, বিদ্যুতের মতো শিহরণ জাগানো। হঠাৎ দূরে শিংয়ের শব্দ। মায়াবী চমকে উঠল। রাজপ্রাসাদের সৈন্য, তারা বনে ঢুকছে। আরিয়ান আতকে উঠল। আমার বাবা! মায়াবী দ্রুত বলল, তোমাকে এখনই যেতে হবে। যদি ধরা পড়ো, তোমাকে মারবে আর আমাকে পাথর বানিয়ে দেবে। আরিয়ান হাত ছাড়তে চাইল না। আমি তোমাকে ছেড়ে যাব না। মায়াবী কাঁদতে কাঁদতে বলল, তুমি বাঁচলে তবেই আমাদের গল্প বাঁচবে। সে নিজের ডানা থেকে একটি রূপালী পালক ছিঁড়ে দিল। এটা রাখো, বিপদে পড়লে এটায় হাত রাখবে, আমি টের পাব। আরিয়ান পালকটি বুকে চেপে ধরল।
আমি কথা দিচ্ছি তোমাকে নিতে আবার আসব। মায়াবী কিছু বলল না, শুধু দূরে মিলিয়ে গেল আলো হয়ে। আরিয়ান রাত তখন গভীর। রাজপ্রাসাদের আকাশে কালো মেঘ জমেছে, বাতাস ভারী। আরিয়ান চন্দ্রবন থেকে ফিরে নিজের কক্ষে ঢুকতেই দেখল দরজা খোলা, ভেতরে আলো জ্বলছে। কে আছে? সে সতর্ক স্বরে বলল। ছায়া থেকে বেরিয়ে এলো রাজা প্রতাপ সিংহ। আমি, গম্ভীর কণ্ঠ। আরিয়ানের বুক কেঁপে উঠল। বাবা, আপনি এখানে কেন? রাজা চোখে আগুন নিয়ে বললেন, কার কাছে যাচ্ছিলে তুমি রাতের অন্ধকারে? আরিয়ান চুপ করে রইল। মন্ত্রী বৈরাগ্য সেন পাশ থেকে বলল, মহারাজ, সে নিশ্চয়ই পরীদের সাথে আঁতাত করছে। এই কথা আরিয়ানের মাথায় বজ্রাঘাতের মতো পড়ল। না, সে বলল, আমি বিশ্বাসঘাতক নই। তবে সত্য বলো, রাজা গর্জে উঠলেন। আরিয়ান জানত, মিথ্যা বললে পাপ, সত্য বললে মৃত্যু। তবু সে মাথা তুলে বলল, আমি চন্দ্রবনে গিয়েছিলাম একজন পরীর সাথে দেখা করতে। রাজা পিছিয়ে গেলেন এক কদম। তুমি পাগল হয়েছ? তিনি চিৎকার করলেন। তুমি কি জানো তারা আমাদের শত্রু? ওরা শত্রু নয়, আরিয়ান কাঁপা গলায় বলল। ওরা শুধু নিজেদের বন বাঁচাতে চায়। মন্ত্রী ঠান্ডা স্বরে বলল, শুনছেন মহারাজ, সে শত্রুদের পক্ষে কথা বলছে। রাজার চোখে অন্ধকার নেমে এলো। আজ থেকে তুমি বন্দী, তিনি ঘোষণা করলেন। আর কাল ভোরে চন্দ্রবনে আগুন দেওয়া হবে। এই কথা শুনে আরিয়ান স্তব্ধ হয়ে গেল। না বাবা, হাজার পরী মারা যাবে। তাদের মৃত্যু আমাদের নিরাপত্তা, রাজা কঠোর কণ্ঠে বললেন। সৈন্যরা এগিয়ে এসে আরিয়ানকে ধরে ফেলল। মায়াভী, আরিয়ান ফিসফিস করল। তার বুকে রাখা রূপালী পালক জলজল করে উঠল। চন্দ্রবনের আকাশ হঠাৎ লাল হয়ে উঠল। শত শত সৈন্য হাতে মশাল নিয়ে বনের দিকে এগোতে লাগল। পরীরা আতঙ্কে চিৎকার করতে লাগল, মানুষ আসছে! মায়াবী আকাশে উড়ে উঠল। দূর থেকে সে আগুনের আলো দেখতে পেল। তার বুক কেঁপে উঠল। আরিয়ান! সে হাত বাড়িয়ে রূপালী শক্তি অনুভব করল। সে বিপদে আছে। পরীদের রাজা রুদ্রায়ণ বজ্রকণ্ঠে বললেন, আমি আগেই বলেছিলাম, মানুষ বিশ্বাসযোগ্য নয়। মায়াবী হাঁটু গেড়ে বসে পড়ল। মহারাজ, সব মানুষ খারাপ নয়, সে কাঁদতে কাঁদতে বলল। একজন মানুষ আছে যে আমাদের জন্য জীবন দিতেও রাজি। রুদ্রায়ণ চোখ শুরু করলেন। তুমি তার প্রেমে পড়েছ? মায়াবী মাথা নোয়ারো। হ্যাঁ। পরীদের রাজা দীর্ঘশ্বাস ফেললেন। তবে আজ প্রমাণ দাও, তুমি পরী না মানুষদের দাসী। এই সময় আগুনের শিখা বনের ভেতরে ঢুকে পড়ল। গাছ পুড়ছে, ছোট পরীরা দিশেহারা হয়ে উড়ছে। মায়াবীর চোখে আগুন জ্বলে উঠল। আমি পরী, আর আমি আমার বন বাঁচাব। সে আকাশে উঠে দুই হাত মেলে ধরল। তার ডানা নীল আলোয় ঝলমল করতে লাগল। বাতাস ঘূর্ণির মতো ঘুরল, মেঘ জমে উঠল। চন্দ্রশোপকি, আমাকে দাও, সে চিৎকার করল। হঠাৎ প্রবল বৃষ্টি নামল। আগুন নিভতে লাগল। সৈন্যরা আতঙ্কে চিৎকার করল, জাদু! পরীদের জাদু! কিন্তু ততক্ষণে অনেক গাছ পুড়ে গেছে, অনেক ছোট পরী আহত। মায়াবী কান্নায় ভেঙে পড়ল। আমরা দেরি করে ফেলেছি। অন্ধকার কারাগারে আরিয়ান শিকলে বাঁধা। তার সামনে দাঁড়িয়ে মন্ত্রী বৈরাগ্য সেন। দেখলে তোমার পরীদের শক্তি? সে ঠাট্টা করল। তারা শেষ হয়ে যাবে। আরিয়ান রাগে কাঁপতে লাগল। তুই মিথ্যাবাদী, তুই যুদ্ধ চাস। মন্ত্রী ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, কারণ যুদ্ধেই ক্ষমতা বদলায়। সে চলে গেল। আরিয়ান দেওয়ালে মাথা ঠেকাল। মায়াবী, তুমি কি বেঁচে আছো? তার বুকে রাখা পালক আবার জ্বলল। সে চোখ বন্ধ করল। মনের ভেতর যেন কণ্ঠস্বর, আমি আছি। আরিয়ান কেঁদে উঠল। আমি তোমাকে বাঁচাতে পারলাম না। তুমি বাঁচো, আমিই লড়ব, সেই কণ্ঠস্বর বলল। চন্দ্রবনে মায়াবী আহত পরীদের সেবা করছিল। চারিদিকে পোড়া গন্ধ। রুদ্রায়ণ এসে দাঁড়ালেন। মানুষ আমাদের ধ্বংস চায়, তিনি বললেন। যুদ্ধ ছাড়া উপায় নেই। মায়াবী উঠে দাঁড়াল। তার চোখে আর আগের কোমলতা নেই, আছে আগুন। আমি যুদ্ধ করব, সে বলল। মানুষদের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। রুদ্রায়ণ গভীরভাবে তাকালেন। তুমি আর আগের মায়াবী নও। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি প্রেমে পড়েছিলাম একজন মানুষের, এখন আমি বাঁচাতে চাই দুই জগৎকে।
দূরে বজ্র গর্জন করল। যুদ্ধের দাম। রাজপ্রাসাদের নিচের অন্ধকার কারাগারে দিন আর রাতের কোনো পার্থক্য ছিল না। পাথরের দেওয়াল থেকে ঝরছিল স্যাঁতসেঁতে জল, বাতাসে ছিল লোহার শিকলের গন্ধ। আরিয়ান বসেছিল মাটিতে, 2 হাতে শিকল বাঁধা। তার চোখে ঘুম নেই, মনে শুধু একটাই নাম, মায়াবী। তুমি কেমন আছো? সে ফিসফিস করে বলল শূন্যতার দিকে। হঠাৎ তার বুকে রাখা রূপালী পালকটি মৃদু আলো ছড়াল। তার কানে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ। আমি বেঁচে আছি আরিয়ান, কিন্তু সময় খুব কম। আরিয়ান চমকে উঠল। মায়াবী, তুমি কোথায়? চন্দ্রবনে। আগুনের পরে সব বদলে গেছে। রাজা রুদ্রায়ণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। আরিয়ানের বুক ধক করে উঠল। যুদ্ধ মানেই রক্তপাত। আমি এটা চাইনি। মায়াবীর কণ্ঠ ভারী হয়ে গেল। আমি জানি, কিন্তু তোমার মন্ত্রী বৈরাগ্য সেন 2 রাজ্যকেই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই নাম শুনেই আরিয়ানের চোখে আগুন জ্বলে উঠল। ওই সব ষড়যন্ত্রের মূল? মায়াবী ধীরে বলল, আরিয়ান, আজ রাতে পূর্ণিমা। পরীদের প্রাচীন ভবিষ্যৎবাণী আছে। এই রাতে যদি কোনো পরী মানুষের প্রেমে আবদ্ধ থাকে, তার ডানা ঝরে যাবে। আরিয়ান শিউরে উঠল। না, তোমার ডানা? আমি ভয় পাই না, মায়াবী কাপা স্বরে বলল। আমি ভয় পাই তোমাকে হারাতে। আরিয়ান শিকল টেনে উঠে দাঁড়াল। শোনো, আমি এখান থেকে বের হব, যেভাবেই হোক। কারাগার ভাঙা অসম্ভব, মায়াবী বলল। আরিয়ান দৃঢ় কণ্ঠে উত্তর দিল, ভালোবাসার সামনে অসম্ভব বলে কিছু নেই। এই সময় রাজপ্রাসাদের অন্য এক গোপন কক্ষে বসেছিল বৈরাগ্য সেন। তার সামনে মানচিত্র, মানুষের রাজ্য আর চন্দ্রবনের সীমানা। সে নিজে নিজে হাসল। যুদ্ধ শুরু হলে রাজা আর পরীদের রাজা দুজনেই দুর্বল হবে, তখন সিংহাসন হবে আমার। এক সৈন্য ঢুকে বলল, মন্ত্রী, রাজকুমার এখনও কারাগারে। বৈরাগ্য ঠান্ডা স্বরে বলল, ভালো, পূর্ণিমার রাতে তাকে চুপি চুপি মেরে ফেল, দোষ পরীদের ঘাড়ে চাপিয়ে দেব। সৈন্য মাথা নেড়ে বেরিয়ে গেল। অন্ধকারে মন্ত্রীর হাসি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। পূর্ণিমার চাঁদ আকাশে উঠে এসেছে। তার আলো কারাগারের ছোট জানালা দিয়ে ঢুকছে। আরিয়ান চোখ বন্ধ করে রূপালী পালকটি শক্ত করে ধরল। মায়াবী, যদি তুমি আমাকে শুনতে পাও, আমাকে শক্তি দাও। হঠাৎ পালকটি তীব্র আলোয় জ্বলে উঠল। শিকলে ফাটল ধরল। অসম্ভব, আরিয়ান চিৎকার করে উঠল। এক টানে শিকল ছিঁড়ে গেল। ঠিক তখনই কারাগারের দরজা খুলে গেল। 2 সৈন্য ঢুকল, হাতে তরবারি। রাজকুমার, তোমার সময় শেষ। আরিয়ান ঝাঁপিয়ে পড়ল, তরবারি ছিনিয়ে নিয়ে এক সৈন্যকে আঘাত করল। অন্যজন পালাতে গেলে আরিয়ান তাকে অজ্ঞান করল। সে দৌড়ে বেরিয়ে পড়ল। প্রাসাদের করিডোরে আগুনের আলো, দূরে পাহারার শব্দ। মায়াবী, আমি আসছি। চন্দ্রবনে মায়াবী একা দাঁড়িয়েছিল চাঁদের আলোয়। তার ডানাগুলো কাঁপছিল। রুদ্রায়ণ দূরে দাঁড়িয়ে বললেন, ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে। মায়াবী বুক চেপে ধরল। আমি শক্ত আছি। কিন্তু হঠাৎ তার একটি ডানা থেকে রূপালী পালক ঝরে পড়ল। সে চিৎকার করে উঠল, ব্যথা নয়, ভয় আর দুঃখে। মায়াবী, রুদ্রায়ণ গম্ভীর স্বরে বললেন, মানুষকে ভুলে যাও, নইলে তুমি সম্পূর্ণ পরিশক্তি হারাবে। মায়াবী চোখের জল মুছে বলল, যদি পরী হয়ে বাঁচতে হয়, ভালোবাসা ছাড়িয়ে, তবে আমি মানুষ হয়েই ভালো। রুদ্রায়ণ স্তব্ধ হয়ে গেলেন। তুমি জানো এর মানে কি? হ্যাঁ, মায়াবী বলল, আমি মৃত্যুকেও ভয় পাই না। আরিয়ান ঘোড়ায় চড়ে ছুটছে চন্দ্রবনের দিকে। পেছনে সৈন্যদের চিৎকার, ধরো রাজকুমারকে। তীর ছুটে এলো, তার কাঁধ ছুঁয়ে গেল। রক্ত ঝরল, কিন্তু সে থামল না। মায়াবী, একটু অপেক্ষা করো। বনের সীমানায় পৌঁছতেই সে আগুনের পোড়া গন্ধ পেল। গাছ কালো হয়ে গেছে। তার চোখে জল চলে এলো। আমি দেরি করে ফেলেছি। হঠাৎ সামনে আলো ঝলমল করে উঠল। মায়াবী দাঁড়িয়ে আছে, এক ডানা অর্ধেক ঝরে পড়া। আরিয়ান, সে চিৎকার করে উঠল। আরিয়ান ঘোড়া থেকে লাফ দিয়ে নামল। দুজন ছুটে এসে একে অপরকে জড়িয়ে ধরল। তোমার ডানা? আরিয়ান কাঁপা গলায় বলল। ভালোবাসার দাম। মায়াবী মৃদু হাসল। হঠাৎ চারদিক থেকে সৈন্যদের ঘোড়ার শব্দ। বৈরাগ্য সেন সামনে এগিয়ে এলো। দেখো, প্রেমিক যুগল একসাথে, সে ঠাট্টা করল। আজই তোমাদের গল্প শেষ হবে। আরিয়ান তরবারি তুলল।
মায়াবীর চোখে নীল আগুন জ্বলে উঠল। আজ শুরু হবে সত্যিকারের যুদ্ধ। চাঁদের আলোয় মানুষের রাজপুত্র আর পরী দাঁড়িয়ে আছে একসাথে, পেছনে আগুন, সামনে মৃত্যু। ভালোবাসা আর যুদ্ধের মাঝখানে আটকে থাকা দুই প্রাণ। চন্দ্রবনের আকাশ সেই রাতে লাল হয়ে উঠেছিল, আগুন, রক্ত আর জাদুর আলোয়। বাতাস ভারী, মাটিতে পোড়া পাতার গন্ধ। একপাশে মানুষের সৈন্যদল, অন্য পাশে পরীদের ঝিলমিল বাহিনী। মাঝখানে দাঁড়িয়ে আছে আরিয়ান ও মায়াবী। বৈরাগ্য সেন তরবারি উঁচিয়ে চিৎকার করল, আজ মানুষদের বিজয়ের রাত। আরিয়ান গর্জে উঠল, এ যুদ্ধ তোমার লোভের ফল, রাজা বা রাজ্য নয়, তুই আসল শত্রু। মন্ত্রী ভেসে বলল, শত্রু কে ইতিহাসই বলবে। সে হাত তুলতেই সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল, তীর ছুটে এলো আকাশ থেকে। পরীরা বাতাসে উড়ে এড়িয়ে যাচ্ছিল, আলো ছড়িয়ে আঘাত ফিরিয়ে দিচ্ছিল। মায়াবী দুই হাত মেলে ধরল, তার চারপাশে নীল বৃত্ত তৈরি হল। চন্দ্ররক্ষা! সে চিৎকার করল। মানুষের বহু তীর ম্যাচপথে গলে ছাই হয়ে গেল। আরিয়ান তরবারি হাতে সৈন্যদের সামনে দাঁড়াল, আর এক কদম এগোলেই আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। কিন্তু সৈন্যরা থামল না। একজন এসে আঘাত করল, আরিয়ান প্রতিরোধ করল, রক্ত ছিটকে পড়ল মাটিতে। মায়াবীর বুক কেঁপে উঠল। আরিয়ান! সে দৌড়ে এসে তার পাশে দাঁড়াল। আমাকে ছেড়ে যেও না, আরিয়ান কষ্টে বলল। কক্ষণো না, মায়াবী কাপা গলায় বলল। হঠাৎ আকাশে কালো মেঘ জমল। পরীদের রাজা রুদ্রায়ণ দূর থেকে চিৎকার করলেন, মায়াবী, থামো! মানবের প্রেম তোমাকে শেষ করে দিচ্ছে। মায়াবী পেছনে তাকাল। মহারাজ, আমি প্রেমকে ত্যাগ করতে পারব না। ঠিক তখনই তার অন্য ডানা থেকেও রূপালী পালক ঝরে পড়ল, একটার পর একটা। সে হাঁটু গেড়ে বসে পড়ল। আহ! ব্যথা যেন আত্মা ছিঁড়ে নিচ্ছে। তার ডানা অদৃশ্য হতে লাগল, রক্তে ভিজে গেল তার পিঠ। আরিয়ান ছুটে এসে তাকে ধরল। না, এটা হতে পারে না। মায়াবী কাঁদতে কাঁদতে বলল, ভবিষ্যৎবাণী সত্যি, আমি আর পুরোপুরি নই। তার শরীর থেকে আলো মিলিয়ে যেতে লাগল। পরীরা আতঙ্কে চিৎকার করল, মায়াবী শক্তি হারাচ্ছে। বৈরাগ্য সেন হাসতে হাসতে বলল, দেখেছ রাজপুত্র, তোমার প্রেম ওকে শেষ করে দিল। আরিয়ান উন্মাদের মতো গর্জে উঠল, চুপ কর! সে ঝাঁপিয়ে পড়ল বৈরাগ্যের দিকে। দুজনের তীব্র দ্বন্দ্ব শুরু হল, তরবারির শব্দে বাতাস কেঁপে উঠল। মন্ত্রী বলল, তুই রাজা হওয়ার যোগ্য নোস। আরিয়ান চিৎকার করল, তুই মানুষ হওয়ার যোগ্য নোস। এক প্রচণ্ড আঘাতে সে বৈরাগ্যকে মাটিতে ফেলে দিল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক সৈন্য এসে আরিয়ানকে বর্ষাবিদ্ধ করল। আরিয়ান! মায়াবী চিৎকার করে উঠল, রক্তে ভিজে গেল তার রাজপোশাক। সে পড়ে গেল মাটিতে। মায়াবী হামাগুড়ি দিয়ে তার কাছে এলো। না, তুমি মরবে না, প্লিজ! আরিয়ান দুর্বল হাসল, তোমার জন্য 1000 বার মরতেও রাজি। মায়াবী বুকের ভেতর থেকে শেষ শক্তি টেনে নিল। তার হাত থেকে এক আলো বের হল, পরীদের শেষ আশীর্বাদ। সে আরিয়ানের বুকে হাত রাখল। আমার জীবন তোমাকে দিলাম। এক বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে পড়ল, সৈন্যরা ছিটকে পড়ল, বৈরাগ্য সেন পুড়ে ছাই হয়ে গেল। যুদ্ধ থেমে গেল এক মুহূর্তে। আলো মিলিয়ে গেলে দেখা গেল আরিয়ান বেঁচে আছে, কিন্তু মায়াবী নিথর পড়ে আছে তার বুকে। তার ডানা নেই, চোখ বন্ধ। মায়াবী! আরিয়ান কাপা হাতে তাকে নাড়াল। কোনো সাড়া নেই। পরীরা স্তব্ধ, মানুষের সৈন্যরাও নীরব। পরীদের রাজা ধীরে এগিয়ে এলেন। তিনি মাথা নত করে বললেন, এক পরী মানুষের জন্যে নিজের শক্তি উৎসর্গ করেছে, এমন ইতিহাসে কক্ষণও হয়নি। আরিয়ান কাঁদতে কাঁদতে বলল, ও বেঁচে আছে তো? রুদ্রায়ণ গভীর স্বরে বললেন, সে বেঁচে আছে, কিন্তু আর পরী নয়, সে এখন সাধারণ মানুষ। আরিয়ান মায়াবীর মাথা বুকে চেপে ধরল। মানুষ হলেও আমার কাছে সে রানী। হঠাৎ দূরে ঢোলের শব্দ। রাজা প্রতাপ সিংহ বিশাল বাহিনী নিয়ে এসে দাঁড়ালেন, তার চোখে আগুন। আমার ছেলে বিশ্বাসঘাতক হয়েছে, তিনি গর্জে উঠলেন। আরিয়ান উঠে দাঁড়াল। বাবা, সত্য জানুন, বৈরাগ্য! চুপ! রাজা চিৎকার করলেন, এক পরীর জন্যে তুমি রাজ্য ছেড়ে দিলে? তিনি সৈন্যদের আদেশ দিলেন, ওদের ধরে ফেলো। রুদ্রায়ণ সামনে এসে দাঁড়ালেন। আর এক কদম এগোলে পরীদের অভিশাপ নামবে। রাজা থামলেন না, আকাশ কেঁপে উঠল। মায়াবী হঠাৎ চোখ খুলল, দুর্বল কণ্ঠে বলল, আরিয়ান, পালাও! তার চোখ থেকে এক ফোঁটা জল ঝরল। সে ফিসফিস করে বলল, আমার ভালোবাসা তোমাকে বাঁচাক।
এক আলো ছড়িয়ে পড়ল। আরিয়ান আর মায়াবী হঠাৎ অদৃশ্য হয়ে গেল। শুধু পড়ে রইল রূপালী পালক। রাজা হাঁটু গেড়ে বসলেন। আমি কি করলাম? চারদিকে ঘন কুয়াশা। পাহাড়ি অরণ্যের ভেতর দিয়ে বয়ে চলেছে সরু নদী। তার ধারে অচেনা এক দেশে পড়ে আছে দুইটি অবসন্ন দেহ। আরিয়ান ধীরে ধীরে চোখ খুলল। মাথা ঝিমঝিম করছে, শরীর ব্যথায় জর্জরিত। মায়াবী! সে উঠে বসতেই পাশে শুয়ে থাকা মেয়েটির দিকে তাকাল। মায়াবী, কিন্তু আর আগের মতো নয়। তার পিঠে আর কোনো ডানা নেই, মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো। আরিয়ান তাকে কোলে তুলে নিল। জাগো, প্লিজ। অনেকক্ষণ পর মায়াবীর চোখ কাঁপল। সে দুর্বল কণ্ঠে বলল, আমরা বেঁচে আছি? আরিয়ান চোখ ভেজা হাসি দিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমরা কোথায় জানি না। মায়াবী চারদিকে তাকাল। এটা মানুষের রাজ্য নয়, পরীদের রাজ্যও নয়। সে দীর্ঘশ্বাস ফেলল। আমি এখন কেউ নই, না পরী, না রাজকন্যা। আরিয়ান তার হাত ধরল। তুমি আমার সবকিছু। মায়াবীর চোখে জল এলো। কয়েক ঘণ্টা পর তারা একটি পরিত্যক্ত কুঁড়েঘর খুঁজে পেল পাহাড়ের পাদদেশে। আরিয়ান শুকনো কাঠ জ্বালিয়ে আগুন ধরাল। মায়াবী কাঁপছিল। ঠান্ডা লাগছে, সে বলল। আরিয়ান নিজের রাজপোশাক খুলে তার গায়ে জড়িয়ে দিল। এখন থেকে আমাকে তোমার আগুন ভাবো। মায়াবী ম্লান হেসে বলল, মানুষ হওয়া এত কষ্টের, আমি জানতাম না। তার চোখে জল। আগে আমি কখনো ক্ষুধা পেতাম না, ক্লান্ত হতাম না। এখন বুকের ভেতর কেমন ফাঁকা লাগে। আরিয়ান তার কপালে চুমু দিল। এগুলোই মানুষের জীবন। সে নীরব হয়ে গেল। আমি তোমাকে এই কষ্টে ফেললাম। মায়াবী মাথা নেড়ে বলল, ভালোবাসার দাম হয়, আমি সেই দাম দিচ্ছি। অন্যদিকে রাজপ্রাসাদে রাজা প্রতাপ সিংহ সিংহাসনে বসে আছেন, কিন্তু আর আগের মতো গর্ব নেই, চোখে ঘুম নেই। মন্ত্রীরা নীরব। রাজা ধীরে বললেন, আমার ছেলেকে আমি শত্রু বানালাম। তার সামনে পড়ে আছে রূপালী পালকটি। সে যদি মারা যায়? তার কণ্ঠ কেঁপে উঠল। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারব না। এক বৃদ্ধ সেনাপতি এগিয়ে এসে বলল, মহারাজ, বৈরাগ্য সেনের ঘরে আমরা গোপন নথি পেয়েছি। কি নথি? সে পরীদের রাজ্যের গুপ্তচরের সাথে চুক্তি করেছিল, যুদ্ধ লাগিয়ে ক্ষমতা দখলের জন্য। রাজা চোখ বন্ধ করলেন। আমি অন্ধ ছিলাম। তিনি উঠে দাঁড়ালেন। আরিয়ানকে খুঁজে বের করো, মৃত হলেও তার দেহ ফিরিয়ে আনো। দিন গড়িয়ে গেল। আরিয়ান পাহাড় থেকে ফলমূল, শিকড়, পানি এনে মায়াবীর সেবা করত। তার রাজপুত্রের হাত এখন কেটে গেছে, রক্ত বেরোয়, তবু সে হাসে। একদিন মায়াবী বলল, তুমি কষ্ট পাচ্ছ? আরিয়ান হাসল। এই কষ্টে শান্তি আছে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার রাজ্য ছিল সোনার, কিন্তু হৃদয় ছিল ফাঁকা। এখন কিছু নেই, তবু আমি পূর্ণ। মায়াবী তার পাধে মাথা রাখল। যদি আমি আবার পরী হতে পারতাম? আরিয়ান তার মুখ তুলে ধরল। আমি মানুষ মায়াবীকেই ভালোবাসি। মায়াবী চোখ বন্ধ করল। সেই রাতে হঠাৎ আকাশ কালো হয়ে গেল, ঝড় উঠল। বনের ভেতর থেকে অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এল। রক্ত, প্রেম, অভিশাপ। মায়াবী কেঁপে উঠল। এ কণ্ঠ আমি চিনি। কে? আরিয়ান জিজ্ঞেস করল। মায়াবীর মুখ ফ্যাকাশে। অন্ধকার পরী, কালনেমি। সে প্রেম থেকে জন্ম নেওয়া শক্তিকে ঘৃণা করে। সে মানুষের আর পরীদের যুদ্ধ চায়। হঠাৎ কুয়াশার ভেতর থেকে এক কালো ছায়া দেখা দিল, দুই চোখ লাল। মায়াবী! কণ্ঠস্বর গর্জে উঠল। তুমি পরী হয়েও মানুষ বেছে নিয়েছ। আরিয়ান সামনে দাঁড়াল। ওকে ছেড়ে দাও। ছায়া হাসল। তুমি তো শুধু দুর্বল মানুষ, কিন্তু তার হৃদয় শক্তিশালী। মায়াবী কাঁপা কণ্ঠে বলল। কালনেমি বলল, তোমার প্রেমই দুই জগৎ ধ্বংস করবে। সে মিলিয়ে গেল অন্ধকারে। মায়াবী হাঁটু গেড়ে বসে পড়ল। এটা কেবল শুরু। আরিয়ান তার পাশে বসে বলল,
যাই আসুক আমরা একসাথে লড়ব। মায়াবী তার হাত ধরল। আমি পরিশক্তি হারিয়েছি, কিন্তু আমার ভালোবাসা এখনো বেঁচে আছে। দুজন আকাশের দিকে তাকাল। মেঘের ফাঁক দিয়ে চাঁদ উঠল, নির্বাসিত, নিঃস্ব, আহত, তবু একসাথে, ভালোবাসার শক্তিতে দাঁড়িয়ে। কিন্তু দূরে অন্ধকারে জন্ম নিচ্ছে নতুন যুদ্ধ, আরও ভয়ঙ্কর, আরও নির্মম। পাহাড়ি অরণ্যের রাত ছিল অস্বাভাবিকভাবে নীরব। বাতাস থেমে আছে, পাখির ডাক নেই, ঝিঝি পোকার শব্দও নেই, শুধু দূরে কোনো অদৃশ্য শক্তির শ্বাসপ্রশ্বাসের মতো গম্ভীর গর্জন। মায়াবী আগুনের পাশে বসেছিল, বুকের ভেতর কেমন চাপ অনুভব করছিল। আরিয়ান, সে ফিসফিস করে বলল, আমার ভালো লাগছে না। আরিয়ান দ্রুত তার পাশে এসে বসল। কি হয়েছে? মায়াবী বুক চেপে ধরল। কালনেমি শুধু ভয় দেখাতে আসেনি, সে আমাকে চিহ্নিত করেছে। হঠাৎ বাতাসে কালো ধোঁয়ার মতো কিছু ঘুরে উঠল, চারদিক অন্ধকার হয়ে গেল। এক বিকৃত হাসি ভেসে এলো। খুব ঠিক বলেছ ছোট পরী। অন্ধকারের মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো কালনেমি। তার চুল যেন কালো সাপের মতো নড়ছে, চোখ দুটি জ্বলন্ত আগুন, ডানা ছেঁড়া ও পোড়া। আরিয়ান তরবারি তুলল, কিন্তু কালনেমি আঙুল তুলতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। মানুষ, তুমি কেবল বোঝা, কালনেমি ঠান্ডা কণ্ঠে বলল। মায়াবী কাঁপতে কাঁপতে সামনে দাঁড়াল। আমার কারণে ওকে আঘাত করো না। কালনেমি হেসে উঠল। তোমার কারণেই তো সব। সে হাত তুলল। আকাশ বিদীর্ণ করে কালো বজ্র নেমে এলো। মায়াবী চিৎকার করে উঠল, তার শরীর ঘিরে কালো আলো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কালনেমি বলল। প্রতি পূর্ণিমায় তোমার হৃদয় পাথর হয়ে যাবে। তুমি মানুষও থাকবে না, পুরিও না, ভালোবাসতে পারবে না। মায়াবী মাটিতে লুটিয়ে পড়ল। না, আমার ভালোবাসা কেড়ে নিও না। কালনেমি ফিসফিস করে বলল, যদি বাঁচাতে চাও তবে আরিয়ানকে ছেড়ে দাও। এই বলে সে মিলিয়ে গেল। আরিয়ান উঠে হামাগুড়ি দিয়ে মায়াবীর কাছে এলো। মায়াবী, কথা বলো। মায়াবী চোখ খুলল। তার চোখে আগের আলো নেই, গভীর ভয়। আমি অভিশপ্ত। আরিয়ান, আমি একদিন তোমাকে চিনতেই পারব না। আরিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি যেমনই হও, আমি ছাড়ব না। মায়াবী কাঁদতে কাঁদতে বলল, তুমি যদি আমার সামনে পাথর হয়ে যাই তখন? আরিয়ান উত্তর দিল, তখনও আমি তোমাকে ভালোবাসব। পরদিন ভোরে পাহাড়ি পথে কয়েকজন ঘোড়া সবার এলো। তাদের সামনে রাজকীয় পতাকা। আরিয়ান সতর্ক হয়ে দাঁড়াল। এক বৃদ্ধ সেনাপতি নেমে এসে হাঁটু গেড়ে বলল, রাজকুমার আরিয়ান, রাজা আপনাকে খুঁজছেন। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। আমার বাবা? মন্ত্রী বৈরাগ্যের ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে। রাজা অনুতপ্ত, তিনি আপনাকে সিংহাসনে বসাতে চান। মায়াবী দূরে দাঁড়িয়ে সব শুনছিল। তার হৃদয় কেঁপে উঠল। সেনাপতি আরও বলল, মানুষের রাজ্য অশান্ত, বিদ্রোহ শুরু হয়েছে, আপনাকে ছাড়া রাজ্য টিকবে না। আরিয়ান চুপ করে রইল। তার চোখ গেল মায়াবীর দিকে। মায়াবী ধীরে কাছে এলো। তোমার দায়িত্ব ডাকছে। আরিয়ান মাথা নেড়ে বলল, আমি রাজ্য চাই না। সেনাপতি বিস্ময়ে বলল, কিন্তু হাজারো মানুষের জীবন আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর। মায়াবী কাঁপে কণ্ঠে বলল, যাও আরিয়ান। না, আরিয়ান বলল, আমি তোমাকে রেখে কোথাও যাব না। মায়াবী চোখ নামিয়ে বলল, কালনেমির অভিশাপ যদি সত্য হয়, আমি একদিন তোমাকে আঘাতও করতে পারি। তার চোখে জল। আমি চাই না তুমি আমার হাতে মরো। আরিয়ান স্তব্ধ। তুমি আমাকে ছেড়ে যেতে বলছ? মায়াবী মাথা নেড়ে বলল, রাজ্যে গেলে তুমি মানুষদের বাঁচাতে পারবে, আর আমি অন্ধকার থেকে লড়ব। আরিয়ান এগিয়ে এসে তার কপালে কপাল ঠেকাল। আমার হৃদয় দুই ভাগ হবে, এক ভাগ রাজ্যের জন্য, এক ভাগ তোমার জন্য। মায়াবী ফিসফিস করল, তাহলে রাজা হ, কিন্তু আমাকে ভুলে যেও না। আরিয়ান তার হাতে রূপালী পালকটি ধরিয়ে দিল। যতদিন এটা আছে, তুমি আমার হৃদয়ে থাকবে। বিদায়ের সময় এসে গেল। ঘোড়ায় ওঠার আগে আরিয়ান মায়াবীকে জড়িয়ে ধরল। আমি তোমাকে নিতে আবার আসব। মায়াবী কাঁপা হাসি হাসল। যদি তখনও আমি থাকি। আরিয়ান চলে গেল। ধুলো উড়ল পথ জুড়ে। মায়াবী একা দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর অভিশাপ নড়ে চড়ে উঠল। দূরে কালো মেঘ জমল। কালনেমির হাসি ভেসে এলো বাতাসে। খেলা শুরু হল। মায়াবী চোখ বন্ধ করে বলল, আমি হার মানব না, ভালোবাসা হারতে দেব না। তার চোখে অশ্রু আর আগুন একসাথে জ্বলে উঠল। একদিকে রাজসিংহাসনের যুদ্ধ, অন্যদিকে অভিশপ্ত প্রেমের লড়াই। শেষ অধ্যায়
অপেক্ষা করছে। আর্যাবর্ত রাজ্যের আকাশে সেই দিন অদ্ভুত ভারী মেঘ জমেছিল। রাজপ্রাসাদের প্রাঙ্গণে হাজারো মানুষ, সৈন্য, মন্ত্রী, সাধু সবাই অপেক্ষা করছে নতুন রাজার অভিষেকের। আরিয়ান রাজপোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মাথায় সোনার মুকুট, কিন্তু চোখে গভীর শূন্যতা। তার মনে শুধু একটাই নাম, মায়াবী। তুমি কি এখনো আমাকে মনে করো? সে ফিসফিস করে বলল। ঠিক তখন দূরে বজ্রপাতের শব্দ। এক পুরোহিত এসে বলল, মহারাজ, অশুভ শক্তির উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। আরিয়ানের বুক ধক করে উঠল। কালনেমি। চন্দ্রবনের ধ্বংসস্তূপের মাঝে মায়াবী দাঁড়িয়েছিল একা। পূর্ণিমার চাঁদ মাথার ওপরে। তার চোখ ধীরে ধীরে পাথরের মতো ধূসর হয়ে উঠছে। হাত কাঁপছে। না, আমি ভুলতে চাই না, সে নিজেকে বলছিল। কিন্তু কালনেমির কণ্ঠ বাতাসে গর্জে উঠল। ভুলে যাও, প্রেম ভুলে যাও। মায়াবী চিৎকার করে উঠল, আরিয়ান! তার হৃদয়ে কালো শিরা ছড়িয়ে পড়ল। সে হাঁটু গেড়ে বসল। আমি মানুষ, আমি মানুষ। কিন্তু স্মৃতি ভাঙতে লাগল। আরিয়ানের মুখ ঝাপসা হয়ে যাচ্ছে তার মনে। কালনেমি সামনে এসে দাঁড়াল। এখন তুমি আমার অস্ত্র। যাও, তোমার রাজাকে হত্যা করো। মায়াবীর চোখ সম্পূর্ণ কালো হয়ে গেল। সে যান্ত্রিক কণ্ঠে বলল, রাজা, হত্যা। তার শরীর অন্ধকার ধোঁয়ায় ঢেকে গেল। এক অশুভ ছায়া আকাশে উড়ে রাজপ্রাসাদের দিকে ছুটে চলল। ঠিক যখন অভিষেক শুরু হতে যাচ্ছে, আকাশ কালো হয়ে গেল। ঝড় উঠল। মানুষ চিৎকার করতে লাগল, দানব, অশুভ শক্তি। অন্ধকারের ভেতর থেকে এক ছায়া মূর্তি নামল। আরিয়ান সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। মায়াবী? তার সামনে দাঁড়িয়ে আছে সেই চেনা মুখ, কিন্তু চোখে ভালোবাসা নেই, আছে শুধু শূন্যতা। মায়াবী, আমি। আরিয়ান এগিয়ে এলো। মায়াবী ঠান্ডা স্বরে বলল, তুমি রাজা, তুমি মরবে। সে হাত তুলল। কালো আগুন তৈরি হল। রাজা প্রতাপ সিংহ চিৎকার করে উঠলেন, আরিয়ান, সাবধান! আরিয়ান এগিয়ে গিয়ে বলল, আমাকে মারো, যদি তাতেই তোমার কষ্ট শেষ হয়। মায়াবীর হাত কাঁপল। মারো। কালনেমির কণ্ঠ তার মাথায় গর্জে উঠল। কিন্তু কোথাও গভীরে একটা আলো জ্বলে উঠল। আরিয়ান, সে ফিসফিস করল। তার চোখে এক ফোঁটা জল। আরিয়ান ধীরে এগিয়ে এসে তার হাত ধরল। তুমি আমাকে একদিন বলেছিলে, ভালোবাসা ডানার চেয়েও শক্তিশালী। মায়াবীর শরীর কাঁপতে লাগল। আমি ভুলতে যাচ্ছি। আরিয়ান তার কপালে কপাল ঠেকাল। তুমি মানুষ হও, পরী হও, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কালনেমির চিৎকার আকাশ ফাটিয়ে দিল। না, স্মৃতি ফিরিয়ে দিও না। কালো ছায়া মায়াবীর শরীর ছেড়ে বেরিয়ে এলো। এক ভয়ঙ্কর রূপ নিল। কালনেমি সম্পূর্ণ প্রকাশ পেল। তোমাদের প্রেমই আমার পরাজয়। সে বিশাল দানবের রূপ নিল। পরীরা আকাশ থেকে নামল। মানুষের সৈন্যরাও দাঁড়াল। দুই জগৎ একসাথে। আরিয়ান তরবারি তুলল। মায়াবী দুর্বল কণ্ঠে বলল, আমার শক্তি নেই, কিন্তু আমার ভালোবাসা আছে। সে নিজের বুকের ওপর হাত রাখল। সাদা আলো বেরিয়ে এলো। এই আমার শেষ শক্তি। আরিয়ান চিৎকার করল, না, তুমি মরবে। মায়াবী হাসল। ভালোবাসা কখনো মরে না। সে আলো কালনেমির দিকে ছুড়ে দিল। কালনেমি আর্তনাদ করল, আমি ফিরে আসব। আরিয়ান তরবারি দিয়ে শেষ আঘাত করল। কালনেমি বিস্ফোরণের মতো মিলিয়ে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল। ঝড় থেমে গেল। মায়াবী মাটিতে পড়ে গেল। তার শ্বাস ধীরে আসছে। আরিয়ান কোলে তুলে নিল। না, না, আমাকে একা রেখে যেও না। মায়াবী ম্লান হাসল। আমি যাচ্ছি না। তার শরীর আলো হয়ে উঠল। আমি থাকব বাতাসে, আলোতে, তোমার হৃদয়ে। না, আরিয়ান কাঁদল। মায়াবী ফিসফিস করল, দুই জগৎ এখন নিরাপদ। এটাই আমার স্বপ্ন ছিল। তার চোখ বন্ধ হয়ে গেল। তার দেহ রূপালী আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। শুধু পড়ে রইল সেই রূপালী পালক। পরীদের রাজা রুদ্রায়ণ নেমে এলেন। মানুষের রাজা প্রতাপ সিংহ এগিয়ে এলেন। দুজন একে অপরের দিকে তাকালেন। রুদ্রায়ণ বললেন, এক পরীর ভালোবাসা যুদ্ধ থামাল। রাজা মাথা নওয়ালেন, আমার ছেলে একজন মহারাজ, শুধু মানুষের নয়, দুই জগতের। আরিয়ান সিংহাসনে বসল, কিন্তু চোখে আনন্দ নেই,
আছে গভীর শান্ত দুঃখ। সে রূপালী পালকটি বুকে রাখল। এই রাজ্য তোমার নামেই শাসন করব মায়াবী। আকাশে হালকা বাতাস বইল, যেন কোনো অদৃশ্য কণ্ঠ ফিসফিস করল, আমি এখানেই আছি। আরিয়ান হল ইতিহাসের একমাত্র রাজা, যার মুকুটে ছিল ক্ষমতা, হৃদয়ে ছিল এক পরীর স্মৃতি, আর শাসনে ছিল প্রেমের ন্যায় বিচার। মানুষ আর পরীরা আর কখনো যুদ্ধ করেনি। আর চন্দ্রবনের রাতে আজও কেউ কেউ বলে, পূর্ণিমার চাঁদের আলোয় এক রাজপুত্র আর এক পরীর ছায়া এখনও একসাথে হাঁটে। ভালোবাসা কখনো মরে না।